অর্থনৈতিক এই যে তালতলি একটা তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, আমি অন্তত 40-45 জন লোকের চাকরি দিছি রাস্তার গড়তে। এই যে টিটিসিতে ট্রেনিং দেওয়া দিচ্ছি যে তুই একটু তার তোর লাগাইলে শেখ, বা একটু রড বাইন্ডিং কিভাবে বাঁধবে এটা একটু শিখে নিকা। ওখানে গেছে 35-40 হাজার টাকা মাসে বেতন পাইছে, বিয়ে শাদী করে নাই। এরকম একটা 17-18 বছরের ছেলে যে রাস্তায় ঘুরে কয়দিন পর সে গাঁজা ধরবে, মদ ধরবে, তার পরিবার তার দুশ্চিন্তায় ঘুমাতে পারবে না। এরকম বেকার ছেলেদেরকে আমি ওই তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরি দিছি। তারা মোটরসাইকেল কিনছে, তারা বিয়ের জন্য ভালো বাড়িতে বিয়ে করার জন্য উপযুক্ত হয়েছে। পরিবার বলতে পারে যে আমার ছেলেটা চাকরি করে। এর চেয়ে ভালো কোনো খবর আছে? আপনার 3টা ছেলের 3টাই বেকার, রাস্তায় ঘন্টা নড়ে। এর চেয়ে বড় দুশ্চিন্তা আছে কিছু? বাবা মায়ের জন্য এর চেয়ে বড় কষ্টের কিছু আছে? তো আমি এরকম একটা সম্ভাবনার কথা বলেছি, এবং এরকম একটা বড় অর্থনৈতিক প্রজেক্ট বা প্রকল্প যদি এই জেলার তালতলি, আমতলি, বরগুনা কোথাও না কোথাও বাস্তবায়িত হয়, তাহলে আমার নির্বাচনী এলাকার অন্তত 10-15 হাজার মানুষের কর্মসংস্থান হবে। কর্মসংস্থান হওয়া কি জরুরি না? রাস্তাঘাট লাগবে, এই লাগবে, চাকরি বাকরি লাগবে। একটা কনস্টেবল চাকরির জন্য, ছোট চাকরির জন্য, প্রাইমারি স্কুলের দপ্তরের জন্য 10-15 লাখ টাকা ঘুষ গেছেন আমাদের দেশে, শুনছেন আপনারা? তো আমি এরকম একটা দারিদ্রতার কথা বিবেচনা করে, এরকম একটা অসুবিধার কথা বিবেচনা করে এমপি হওয়ার পর আমি নিজে নিজে ভাবছি না যে আমার নির্বাচন এলাকায় কি কি কাজ করলে বেশি মানুষের উপকার হয়। এই যে দৈনন্দিন যে কাজগুলো করি, এমপি হয়েছি 4 মাস হয় নাই পুরা। এই 4 মাসের মধ্যে আমি 6.5 কোটি টাকার ত্রাণ, পুনর্বাসন, রাস্তা, টিয়ার, কাবিখা এগুলো দিচ্ছি, গ্রামে দিচ্ছি। আগে 1 লাখ টাকা বরাদ্দ দিলে আমার মতো একজন যে স্বাক্ষর করে তার 30,000 টাকা দেওয়া লাগবে, অফিসে 20,000, তারপর থাকে 50,000, যাকে সিপিসি বানাই হেলায় 50,000 ভাগ করে বাড়ি চলে যায়। এখন মাটি কোথাও দেয় নাই গত 15 বছর। আর আমি এই যে 3টা বরাদ্দ পাইছি, 3টা বরাদ্দের প্রত্যেকটা বরাদ্দের কাজ আপনারা দেখবেন, কম হোক বেশি হোক ওটা হইতে হবে। এবং আমাকে যেহেতু ঘুষ দেওয়া লাগে নাই, তো সেই কাজ করবে না। অফিস যদি পয়সা না খায় তো অফিসের লোকেরা ছেড়ে দেবে কেউ? তো এরকম ভাবে আমি কাজ করে যাচ্ছি। তো আমার কথা হলো যে আমি যেটা ভালো মনে করব, আমি যেটা দেখবো যে বেশিরভাগ মানুষের উপকার হয়, আমি সেই কাজটা করবো। এখন একজনের অসুবিধা হইতে পারে, আরেকজনের সুবিধা হইতে পারে। কার অসুবিধা হইলো, কার সুবিধা হইলো, এটা দেখার বিষয় না। সামষ্টিক ভাবে সমস্ত মানুষের উপকারে আসে এরকমের একটা কাজ আমাদের করতে হবে। এই যে এখানে থেকে কুলশাখালী যদি ব্রিজ করি, ধরেন এই এলাকার মানুষের উপকার হয় না ক্ষতি হয়? উপকার হয়। এখন এই ব্রিজের এই ব্যথাটা যে অংশে পড়বে, ব্রিজটা এত বড় ব্রিজের অ্যাপ্রোচ আছে না, নামবে না, অ্যাপ্রোচের 2টা ঘর ভাগবে বা 2টা লোকের ক্ষতি হইতে পারে, কিন্তু এখানে তো 2,000 লোক আছে। আর এই 2 জন লোকে যাই যদি প্রেস ক্লাবে কান্দে যে এমপি সাহেব ব্রিজ করে আমাকে দেশ শেষ করে ফেলেছে, এতে কি দেশ শেষ করা হয়? তো এরকম অনেক ধরনের সুবিধা অসুবিধা আমাদের আছে। তো যাই হোক, আমি এখানে আমার নিজের উদ্যোগে আসছি মাঝের চরে। এখন আমি আমাকে কেউ দাওয়াত দিয়েও আনে নাই, বা আমি কোনো প্রোগ্রামেও আসিনি। আমি মালয়েশিয়া ছিলাম, ওর আগের দিন বন্যা হয়েছে, এবং বন্যার পর খবরাখবর আমি একদম নেটওয়ার্কের বাইরে। এই এলাকার কোনো মানুষের, এই জেলার কারোর সাথে কেউ মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয় নাই। 2 দিন 3 দিন বিদ্যুৎ নাই। ডিসি সাহেবের সাথে আমার কথা হয়েছে, তিনি সামগ্রিক অবস্থাটা আমাকে বলছে। এবং আমি যখন দেখলাম যে এরকম একটা মহা বিপর্যয়, এর মধ্যে 6 তারিখ পর্যন্ত মালয়েশিয়া থাকা আমার সম্ভব না, উচিত না, আমি তাৎক্ষণিক 56,000 টাকা ক্ষতিপূরণ দিয়ে টিকিট পরিবর্তন করে গত পরশুদিন আমি দেশে চলে এসেছি। এবং আসার পর কালকে মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন ফেবুপাড়া, সেখানে আমি তার জনসভায় আমাদের সমস্ত দুঃখ দুর্দশার কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি জানিয়েছি আমাদের বেড়িবাঁধ ভেঙেছে, আমাদের গাছ পড়ে ঘর নষ্ট হয়েছে, আমাদের রাস্তা নষ্ট হয়েছে, আমাদের ল্যাপটপ নষ্ট হয়েছে, আমাদের খাবার কিছু নাই, বিদ্যুৎ বিচ্ছিন্ন, সমস্ত কিছু তিনি নিজে জানেন, তার গোয়েন্দা সংস্থা তাকে জানিয়েছে, আমরাও তাকে বলেছি, এবং তিনি বলেছেন আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, আমরা এগুলো ঠিক করে দেবো। যাই হোক, এরপরে আমি গতকাল বিকেল থেকে এ পর্যন্ত এবং আগামী 5 তারিখ পর্যন্ত সমস্ত নির্বাচনী এলাকা, আমতলি, তালতলি, বরগুনা, প্রত্যন্ত এলাকায় হাজার হাজার মানুষ এরকম একটা মহা দুর্যোগের মধ্যে তারা পড়েছেন।
আপনাদের ঘর পড়েছে, গাছ পড়েছে, আপনাদের রাস্তাঘাট গেছে, বেরিঘাট গেছে, এগুলো মেরামত করা তো সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি আমার নিজের উদ্যোগে আমি মাঝের চরে এসেছি। আমি জানি যে মাঝের চরের মহাবিপর্যয়, চতুর্দিকে বিষখালীর মতো রাক্ষসের নদী, সামান্য একটু জোয়ারের পানিতেও এখানে আপনারা প্লাবিত হন এবং বন্যায় তো হয়। আমি মনে করি যে সিডরের চেয়েও এটা ভয়ঙ্কর রূপ, কারণ সিডর ছিল মাত্র 2-2.5 ঘন্টা, হয়তো বহু মানুষের মৃত্যু হয়েছে। এই জেলায় 1100 মানুষ মারা গেছে সিডরে। তো সেই ভয়াবহতার চেয়েও এইটা ভয়াবহ বেশি, এই জন্য যে এবারের বন্যায় মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। প্রাণহানি হয় নাই, কিন্তু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট, ঘর দুয়ার, গাছপালা সবকিছু, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গাছ নষ্ট হয়েছে। তো এগুলো আমি এমপি হিসেবে আমার দায়িত্ববোধ থেকে আমি দেখতে এসেছি এবং আপনাদের এই সরজমিনে আমি দেখলাম এবং আপনাদের সাথে কথা বললাম। সংসদ সদস্যের দায়িত্ব কি বলেন? আমি যে এমপি হয়েছি আমার দায়িত্বটা কি? আমার নির্বাচনী এলাকার সমস্ত মানুষের দুঃখ কষ্টের কথা রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা, নাকি? নাহলে আমার বাপের টাকা আছে যে আমি রাস্তা করে দেবো? কেউ পারবে? আমি তো আপনাদেরই মতো একটা সাধারণ পরিবারে জন্ম নিয়েছি, এটা সরকার পারে। তার কাছ থেকে আমার জোর করিয়া, কৌশল করিয়া, বুদ্ধি করিয়া আনতে হবে। আরো 5 জন এমপি তাকে এলাকায় নেওয়ার চেষ্টা করবে, আমিও চেষ্টা করবো। আমি চেষ্টা করি যত দূরে আনতে পারি, আইনে এরপরে আইনে ভাগ করবো যে বদরখালে কি দিব, বাল্যতলি কি দিব, নলটোনা কি দিব, এগুলো আমি ভাগ করবো। ডিসি সাহেব আমাকে মালয়েশিয়া থাকতে ফোন করছে যে আপনার এখানে সরকার কিছু বরাদ্দ দিচ্ছে, এই খাদ্য সাহায্য দিচ্ছে, এগুলো আমি কিভাবে বিতরণ করবো, আপনি পরামর্শ দেন। তার মালয়েশিয়া বলতে আমার পক্ষে পরামর্শ দেওয়া সম্ভব না। আমি তো এখানে কারোর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতে পারি না। তালতলির লাইন পাইছি, ওখানে ইউনোকে আমি বলছি আমার বরাদ্দের বন্টন গুলো এইভাবে ইউনিয়নে করেন, চেয়ারম্যানের দেন, ট্যাক অফিসার দেন, আর সংসদ সদস্যের প্রতিনিধি দেন। 3 জনে মিললে ক্ষতিগ্রস্ত লোকের তালিকা করবে, সেই তালিকা অনুযায়ী আমার সমস্ত বরাদ্দ তারা পাবে। যা আছে সরকার আমার যা আছে, 5 টন দেব, 1.5 টন দেব, 2 টন দেব, যাইতেছে প্রত্যেক ইউনিয়নে এভাবে দিয়েছি, আমতলিও সেভাবে দিয়েছি। কিন্তু বরগুনার সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পরে আমি জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ওনাদেরকে বলেছে আপনারা যারা ক্ষতিগ্রস্ত, সে কোন দল করে বা কি করে, কার পক্ষ করছে, ভোট কে দেশে কে দেয় নাই, এগুলো কোনো কিছু বিবেচনা না করে যে লোকটা ক্ষতিগ্রস্ত, যে লোকটা বিপদগ্রস্ত তাকে দেন। সে মুসলমান না হিন্দু না, সে বিএনপি না আওয়ামী লীগ, সে আমারে ভোট দেশে না সমুদ্রে দেশে না কারে দেশে, এগুলো কিচ্ছু বিবেচনা করবেন না। মানবতার কাছে এসবের কোনো মূল্য নেই। তো ওনারা অনেক কষ্ট করছে, ডিসি সাহেব, টিওনো সাহেবরা, পিআইও অনেক কষ্ট করছে। তারা এই পানিতে নামছে, তারা এই বৃষ্টিতে ভেজছে, তারা বিভিন্ন জায়গায় গেছে, বিভিন্ন ভাবে মানুষকে উপকার করার চেষ্টা করেছে। তো তাদের সঙ্গে আমি কথা বলেছি, বরাদ্দ আবার আসবে এবং এ পর্যন্ত বিভিন্ন দপ্তরে আমি কথা বলেছি। আপনাদের এই সাইকোলজি শেল্টার, আপনাদের বেরিবাদ, আপনাদের প্রাইমারি ভবন, মসজিদের সংস্কার, টিউবওয়েল, অনেক সমস্যা মাঝের চরের। মানুষ কম, যতজন মানুষ তার চেয়ে বেশি সমস্যা। তো এগুলো আমরা একটা ভালো পরিবেশ এখানে, যাতে বরগুনা থেকে লোকজন মাঝের চর ঘুরতে আইসেন, আগে পিকনিক করতেন যখন এত বসতি হয় নাই। আমার মনে আছে আমি যখন 84 সালে 83 সালে স্কুলে পড়ি, তখন 25 টাকা চাঁদা দিয়ে আমরা একমালাই নৌকায় এখানে পিকনিকে এসেছি। এরপর কুত্তো লড়াইছি, আমরা 30-40 জন পোলাপান আইছিলাম জেলা স্কুলের। স্বপন ভাই আসলে মনে আমরা আসছি, ওখানে বড় বড় কুকুর আসলে আসলো, আমার মধ্যে 4-5 জনের লড়াই নিয়ে পরে আমরা খাইতে যেতে পারি না, পরে খাবার টাবার চরে বসে খাইছি। তো যাই হোক, সেই থেকে এ পর্যন্ত একটা দীর্ঘ 30-40 বছরের বসতি এখানে। তো এরকম একটা জায়গা আরো সুন্দর করা যায়, আরো ভালো করা যায়, এখানে অনেক কিছু করার সম্ভাবনা আছে। তো সেগুলো আমরা আস্তে আস্তে করবো। তো মাঝের শহর থেকে আবার কেউ দাওয়াত দেন না যে এমপি সাহেব আপনি আসেন, সমস্ত বরাদ্দ সরকার আমার কাছে দেয়, আমি ভাগ করি, আমতলি কি দেবো, তালতলি কি দেবো, বরগুনা কি রাখবো, কোন জায়গায় কোন ইউনিয়নে কোনটা দেওয়া উচিত, কোনটা দেওয়া উচিত না। এবং সরকারের কাছে কিছু চাইতে হলেও আমার পেডে ডিউরেটর দিয়ে চাইতে হয়, নাকি না? পাথরঘাটা সুন্দর না দিলে চাইবে, আমারই চাইতে হবে। তো আমার উপরে আস্থা রাখেন, বিশ্বাস রাখেন। আমি কোনো মানুষের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য এমপি হইনি।
আমার কোনো লাভ আছে? আমি 6 কোটি টাকার বরাদ্দ দিছি, আমি পিএইও সাথে গেছি, যদি আগের নাম ঘুষ খাইতাম তাহলে আমি কয় টাকা পাই? স্যার আপনাকে 45 লাখ টাকা দেওয়া হয়, তো আমি তো 45 পয়সাও নেইনি। তা আমার কষ্ট হয় না? বান্ডিল দেখলে মাথা ঠিক থাকে? 45 লাখ টাকা এইভাবে চোখের সামনে কেউ লোক কথা বলা লাগবে না, খালি পিআই ভাইস আমার অ্যাকাউন্টে জমা দিয়ে দেবে, আর আমি 10 টাকা দিয়ে দেবো। হেরা দিতে বেশি আছে দেখি, তো এটা তো আমি করিনি। আমার 550 টিউবওয়েল দেবে আগামী জুন জুলাইতে বা আগস্টের মাসে আমি বরাদ্দ পাবো, প্রত্যেক বছর দেবে, 1 বছর না। এমপি হিসাবে আমি এটা পাবো। এখন আমি তো 42টা ইউনিয়ন এই জেলায়, আমার নির্বাচন এলাকা 24টা, 24টা ইউনিয়নে এটা ভাগ করবো, ভাগ করে দেব। আগে আমি জানতাম যে একটা টিউবওয়েল একজনের দিলে আমার দেওয়া লাগবে 20,000, যে নিয়ে দেবে আবার মাঝে মাতবার আছে না, এই মাঝে মাতবার খাইয়ে দেয় 10,000, 30,000, হ্যাঁ, 30,000 দিয়ে করে একটা টিউবওয়েল নেই। তো আমার তো 30 পয়সাও লাগবে না। আমি আগের আমলের তা 17টা পাইছি, এই 17 জায়গায় দিয়েছি, তালতলি আর আমতলি, বরগুনারটা সব দিয়ে গেছে, ওইটা কয়টা বাকি আছে। এর মধ্যে 6টা টিউবওয়েলের জমাটা 6,500 আমি অনুরোধে দেওয়াই দিয়েছি। একটা মাদ্রাসায় দিয়েছি, ওই মাদ্রাসায় খবর রইলাম যে এরকম টিউবওয়েল, দাদা 3 দিন ধরে এরা মিটিং করে 6,500 টাকা কেনা করতে দেবে, আগে দিয়ে এরা 30,000 দিয়ে নেবে, না হ্যাঁ অনেক অসুবিধা আছে, এরা 500 কেউ 200 সব দিয়ে চান্দা দেয়। আমার পিছিয়ে আবার একজন ঘরে ওই ধরনের চেয়ারম্যান দাঁড়াবে, টাকা টাইমসের ব্যবসা করে, আমি সে তোর মক্কেল ঘরে হারা জীবন আয় না এখন তার যাই না, তুমি চেয়ারম্যান আমার এমপিদের এই করো, তুমি টিউবওয়েল দিচ্ছি, এটা বয়স করে না, কাজের করে না, দাদা কয়টা? আমি তো 3-4টা আসবো না। আমি এবার এরকম কেটা কেটা পারে নাই, তাহলে যাই একটা 6,000 দিয়ে